আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন অভিনব বিভিন্ন রকম ঘটনা আসে, তা নিয়ে ছোটখাটো বিশ্লেষণ করি আমার দৃষ্টিকোণ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তারা অর্থাৎ তার মালিক যারা, সেই মালিকরা একটা দল খুলেছিল, দলটার নাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টি, ইউনূস সাহেবের দলটা, এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দুইজন নেত্রী এই দল ত্যাগ করেছেন। দুজন সামরিক কর্মকর্তারাও দল ত্যাগ করেছেন। তাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা পোর্টাল জিজ্ঞেস করেছে, আপনারা এনসিপিকে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছিলেন, নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা করবেন, তা এখন এনসিপি ছেড়ে চলে যাচ্ছেন কেন? তারা প্রথমে জবাবটা দিয়ে বলছে, এনসিপি শেষ, এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি। এনসিপির জানাজা পড়তে চায়, অর্থাৎ এনসিপিকে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায়। কি কারণে? তার ব্যাখ্যায় বলছেন যে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে, যেখানে শোষণ, বঞ্চনা, বৈষম্য থাকবে না, পরদেশের তল্পিবাহকী রাজনীতি থাকবে না। এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ। সেই স্বপ্নের ফিরিবে তারা একটা হ্যাভেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তা ভাবনা করছিলেন। সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না, মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন। সেই জন্য বিশাল ফান্ডে টাকা পেয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। তার ভিতরে ছাত্রদেরকে, একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটা ইস্যু ধরে। আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সেই আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে। মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো এবং বাংলাদেশে ৭১ সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা, সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন, সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া। সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে। পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে। সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন। সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে, তাদের দাবি মেনে নেওয়া হলো, তখন আর পথ ছিল না। তখন তারা ৯ দফা ১০ দফা বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন ১ দফা। অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন, তাতেও তারা থামতো না, অন্য কোনো ইস্যু নিয়ে তারা শুরু করত। এভাবে শেখ হাসিনার পতন ঘটনাটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই কোটার নামকে একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। যারা এই এনসিপিতে চলে গেছেন তাদের ৪ জনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল। একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না, কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা দুর্নীতি, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তারা তাদের নিজের পিএস, তাদের বাবারা, এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে। দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না। তারা সবাই ক্ষমতায় গেছে, উপদেষ্টা হয়েছে, আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা, তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে। তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য। এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য। চতুর্থ বলছেন যে আমরা কোনো সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না। আমরা বাংলাদেশের স্বপ্ন, যেটা নিয়ে ৭১ সনে যুদ্ধ হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল, আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসেবে নিতে না পারে, আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব। এখন দেখা গেল না, তারা ৭১কে ভুলিয়ে দিয়ে রিসেট বাটন নতুন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, তাদের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক করে ফেলছে। আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল, তাদের পরামর্শে এখন চলছে। এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে
তাদের এক নেতৃত্ব বলছেন যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায়, একবার এলাকার নামটা বলেছেন, যেদের শিকড় অনেক গভীরে। এ কারণে তারা দল ছেড়ে চলে গেছেন। ইন্টারভিউতে তারা বলছেন এ পর্যন্ত উল্লেখযোগ্য 226 জন 226 ঢাকা এবং ঢাকার বাইরের নেতারা দল ছেড়ে চলে গেছে। কেউ কেউ আলাদা ফোরাম তৈরি করছে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখনো ব্যানার ধরে রাখছেন, কেউ নতুন একটি ছাত্র সংগঠন বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে করে ডাকসুতে ইলেকশন করে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন। কেউ আবার গিয়ে উমামা ফাতেমা নিজে একা নির্বাচন করেছেন, ছটফট করছেন, বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ, গঙ্গদের। ডাকসু এবং জাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। বড় বড় সোডিয়াম বাতির বাল্বের লাইটও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায়, তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন, তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কি, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম, আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না, আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা, ক্ষমতা দখল করা বাস্তবতা, নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা, এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা বাস্তবতা, কখনো দেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দকে জঘন্য ভাষা যাচ্ছে তাইভাবে অপমান করা, গালিগালাজ করা, এটা বাস্তবতা। এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির। তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ তাদের সব শেষ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। অনেকেই পূর্বে বলতেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না। সাংবাদিক মাসুদ কামাল একই কথা বলছিলেন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না একই কথা বলছিলেন, তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান একই কথা বলছিলেন। আমি নিজেও আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান মাড়াই করা যায় না। সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে ক্ষমতা দখল করে এই ক্ষমতাটাকে হজম করার যোগ্যতা ও ম্যাচুরিটিও তাদের হয়নি। এরা জাতিকে কি উপহার দেবে? এরা স্ব বাবাকে উপহার দিছে, এপিএসকে উপহার দিছে, দেশের বাইরে উপহার পাঠাচ্ছে, এ জাতীয় গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং তাদের কিছু জঙ্গি স্টাইলের উপদেষ্টা দেশে দেশের বাইরে আছেন। তারা 54 বছরের সাজানো গোজানো সুন্দর একটা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। এটা এখন তাদের সহযোদ্ধা যারা তারাই উপলব্ধি করতে পেরেছে, এবং যারা ইউনূসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন তারাই এখন বলতেছে এই লোকটা ভণ্ড, এই লোকটা বিশ্বাসঘাতক, এই লোকটা স্বার্থপর, এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এর চেহারায় যা ভিতরটা খারাপ। সব মিলে ইউনূসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা, ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্ত হবে, তার পূর্বে তাদের যে জানাজাটা সেই জানাজাটার পর্ব চলে আসছে। এ কারণে ডাকসু এবং জাকসুতে খোঁজখবর নাই, পত্রিকার প্রথম পাতায় নাই, টেলিভিশনেও নাই, হুঙ্কারেও আর এখন কেউ আসে না। সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন। আমরা আশা করি এই উপলব্ধি এখনো যারা মোহগ্রস্ত আছেন, মরীচিকার পিছনে ছুটছেন, তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে। আমরা অপেক্ষায় থাকি এনসিপির দলত্যাগী বিশাল অংশের ভাষায় এখন মৃতপ্রায় জানাজা পড়তে বাকি আছে।
আর কদিনের পরে বোধহয় আরও কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এনসিপি কার্যত এখন মৃত। যতক্ষণ ক্ষমতায় বসা আছে, গাড়িতে ফ্ল্যাগ আছে, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি আছে, ততক্ষণ মৃতপ্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয়, স্যালাইন দেয়, তখন বলে ফ্লাকচুয়েটিং অবস্থা আছে, উঠতেছে নামতেছে, এই অবস্থায় আছে। যে মুহূর্তে স্যালাইন খুলে দেবে, লাইফ সাপোর্টের মাস্ক খুলে দেবে, সেই মুহূর্তে শেষ। এনসিপি এখন ক্ষমতায় ভর করে, এবং এনসিপির সঙ্গে যারা জঙ্গি আন্দোলনে ছিলেন তাদের বোধহয় এখন লাস্ট স্যালাইন অথবা কোরামিন ইনজেকশন দিয়ে যেমন শেষ রক্ষার চেষ্টা করা হয়, সেই লাইফ সাপোর্টে বোধহয় আছে। সাপোর্ট যে কোনো সময় খুলে যাবে। আর তাদের উপর ভর করে যারা দেশ দখল করে ফেলছিলেন, রাস্তাঘাট, হাট বাজার, তাদেরও ভয়ঙ্কর পরিণতি অতি সম্প্রতি ডাকসু এবং জাকসুতে দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরও ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন, অপেক্ষা করুন। অনেকেরই জানাজার জন্য, রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বোধহয়। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন।